আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিচ্ছিন্ন সংঘর্ষের দেশ জুড়ে চলছে জামাতের ৪৮ ঘন্টার হরতাল। নোয়াখালীতে পিকেটারদের ইটে অটোবাইক চালক নিহত। রাজধানীর পাইকপাড়ায় র্যাবের অভিযান, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১১। বাংলাদেশ সীমান্তে ড্রোন ব্যবহারের কোনো পরিকল্পনা নেই, ফেলানি হত্যার ন্যায় বিচার হবে জানালেন বিএসএফ এর মহাপরিচালক। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদুজ্জামান। আমন্ত্রণ জানাচ্ছি একুশের রাতের সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। সংঘর্ষ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে চলছে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পিকেটারদের হামলায় এক সিএনজি অটো চালক নিহত হয়েছেন। চট্টগ্রাম, রাজশাহী ও সাতক্ষীরায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় এক পুলিশ সহ ৬ জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে ১৫ জন। এছাড়া রাজশাহী নগরীর খড়খড়ি মাহেন্দ্রা এলাকায় একটি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা। কুমিল্লায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পিকেটাররা ককটেল নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য আহত হন। একুশের রিপোর্টার জেলা প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন মাহমুদ হাসান। বুধবার রাতে বগুড়া শহরের পিটিআই মোড়ে ঝটিকা মিছিল করে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। চট্টগ্রামের মেহেদীবাগ গোলপাহাড় এলাকায় ঝটিকা মিছিল করে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির। পুরো এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এর আগে সীতাকুণ্ডে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট দাগনভুয়া সড়কের তালেরছড়া এলাকায় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে ঘটনাস্থলে মারা যান আবু নাসর নামে এক সিএনজি অটো চালক। নারায়ণগঞ্জ কালীবাজার এলাকায় ঝটিকা মিছিল শেষে রাস্তা অবরোধ করে ৩টি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। পরে গাড়িতে আগুন দেয় তারা। রাজশাহীর নওদাপাড়ায় শিবির কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় ৫ জন আহত হয়। আটক করা হয় এক শিবির কর্মীকে। সাতক্ষীরার বিভিন্ন সড়কে পিকেটাররা বিক্ষোভ মিছিল করে গাড়ি ভাঙচুর করে। কদমতলায় পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ হয়। মেহেরপুরে মেহেরপুর চুয়াডাঙ্গা, মেহেরপুর মুজিবনগর, মেহেরপুর কাঁধুলি সড়ক অবরোধ ও বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। এদিকে চট্টগ্রাম নগরীতে শিবির কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। সাতকানিয়ায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ গুলিবিদ্ধ হয়। আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পিটিআই কলেজের সামনে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা এড়াতে জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বরিশালের সিএনবি রোড, কাশীপুর সহ কয়েকটি সড়ক অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা। এদিকে নগরীতে হরতাল বিরোধী সমাবেশ ও মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকার শাহজাহানপুর, বংশাল, বাড্ডা ও মিরপুর রোডে মিছিল বের করে হরতাল সমর্থকরা। রাজধানীর পল্টন এলাকায় দেয়া হয় গাড়িতে আগুন। এছাড়া গুলশান লিংক রোড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এছাড়া পিকেটিংয়ের সময় ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার করে। নাশকতা এড়াতে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন। রাজধানীর মধ্য পাইকপাড়া থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র, লিফলেট এবং শিবিরের পোস্টার সহ ১১ জনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রাতে মধ্য পাইকপাড়ায় কয়েকটি ছাত্রাবাস অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সে সময় র্যাব ৪-এর অধিনায়ক জানান, জামায়াত শিবিরে টানা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে নাশকতা সৃষ্টি ছিল তাদের মূল পরিকল্পনা।
বিস্তারিত আসিফ সমিতির রিপোর্টে। রাত ৯টার দিকে মধ্যপাইকপাড়ার কয়েকটি বাসায় একযোগে অভিযান চালায় র্যাব ৪-এর সদস্যরা। সে সময় শিবিরের কয়েকটি ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র উদ্ধার করে তারা। তাদের কাছে আরও পাওয়া যায় আটক ছাত্র শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবিতে লেখা পোস্টার এবং জিহাদি বই। সে সময় কয়েকটি বাসা থেকে জামাত শিবির সন্দেহে মোট ১১ জনকে আটক করে র্যাব। তল্লাশি হওয়া একটি বাড়ির মালিক জানান, সন্দেহের কারণে ভাড়াটিয়াদের বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছেন তিনি। আমি এটা ফিল করছি এবং আম্মাকে আমি কয়েকদিন আগে বলছি, আম্মা ওদেরকে নোটিশ করছে এবং তারা 2 মাস পরে চলে যাবে বলছে। এদিকে র্যাব ৪-এর অধিনায়ক জানান, বিভিন্ন সময়ে জামাতের ডাকা হরতালে এই চক্র ওই এলাকায় বিভিন্ন ধরনের নাশকতার সৃষ্টি করে। পেট্রোল বোমা সরঞ্জামাদি পাওয়া গেছে, তাতে বোঝা যায় তারা হয়তো যেহেতু তাদের ডাকা হরতাল চলছে, আগামীকাল কোনো নাশকতা করার প্ল্যান থাকতে পারে, যেটার প্রিপারেশন নিচ্ছিল। আমরা প্রথম যে বাসা রেড দেওয়া হয় সেখানে দেখা যায় যে তারা মিটিং করছিল, পসিবলি কালকের কোনো প্রিপারেশন নিচ্ছিল। এদের বিষয়ে তথ্য দিতে সাধারণ নাগরিকদের আহ্বান জানান তিনি। যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের কাছে তারা যেতে পারে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের বাঁচাতে ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের সমাবেশে একথা বলেন তিনি। এদিকে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ গণজাগরণ মঞ্চ। মাইনুল ইসলামের রিপোর্ট। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করায় আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। সে সময় সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি বেসামাল হয়ে আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী শক্তি বলছে। নির্বাচন বানচাল করতেও বিরোধী দল কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। যদি ওই রাজাকারদের বাঁচানোর লক্ষ্যে যদি আর কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ নিয়ে যদি রাজপথে কর্মসূচি দেওয়া হয়, তাহলে আমার বাংলাদেশের যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা ঘরে বসে থাকবে না। এখন থেকে যে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপকে রাজপথে মোকাবেলা করা হবে। আমার যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মী ভাইরা সেই মোকাবেলা করবেন। এদিকে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামাতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীর শাহবাগে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হরতালের প্রতিবাদে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিরপুর বাংলা কলেজ এলাকায়ও হরতাল বিরোধী মিছিল করে ছাত্রলীগ। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার মেধাবী ও যোগ্যদের সরকারি চাকরিতে নিয়োগ করেছে, বিএনপি জামায়াতের মতো তালিকা করে দুর্নীতি করেনি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার প্রক্রিয়া আর নীতিমালায় পরিবর্তন এনে সরকার জোট দুর্নীতির সুযোগ বন্ধ করেছে। রিপোর্ট করছেন সাজিদ রোমেল। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভবনের উদ্বোধন আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী বলেন, জোট সরকার বিসিএস পরীক্ষা সহ সব নিয়োগে দুর্নীতির কলঙ্ক লাগালেও সরকার নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় এনেছে। সরকার ওই হাওয়া ভবনের মতো কোনো ভবনও খোলে নাই, কাজে কোনো তালিকাও আমরা প্রেরণ করি না, তার প্রয়োজন হয় না। কারণ অতীতে খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই কর্ম কমিশনের, এবং যাতে কর্ম কমিশনের কার্যক্রমের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি এবং নিয়োগ সংশ্লিষ্ট কর্মপদ্ধতি ও নীতিমালা আধুনিকায়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র চালু আর অনলাইনের ব্যবহার বাড়িয়ে দুর্নীতির সুযোগ শেষ করে ফেলার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে সকল নিয়োগ পরীক্ষায় অগণিত প্রশ্ন সেট তৈরি এবং পরীক্ষার দিন মাত্র 20 মিনিট পূর্বে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করা হয়। মৌখিক পরীক্ষায় পক্ষপাতিত্ব রোধ করতে ঠিক পরীক্ষার 20 মিনিট আগে সাক্ষাৎকার বোর্ড গঠন করা হয়। কাজে এখন আর কোনো রকম অনিয়ম করবার কোনো সুযোগ নাই। এই ধরনের সাহসী বলিষ্ঠ পদক্ষেপ আমরা নিয়েছি এবং এর জন্য কর্ম কমিশনের সকল সদস্যকে আমি এবং চেয়ারম্যান সহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারি কর্মকর্তাদের জনগণের সেবায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রভাবমুক্ত থেকে উপযুক্ত লোককে সরকারি চাকরিতে নিয়োগের ধারাও অব্যাহত রাখতে হবে। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।
সরকারের উন্নয়ন কার্যক্রম চোখে না পড়লে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে চোখের চিকিৎসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে তিনি এসব কথা বলেন। সে সময় এক সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অবকাঠামো উন্নয়নে ফ্লাইওভার, ব্রিজ নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এত কাজ হলেও বিরোধী দলীয় নেতা এসব চোখে দেখেন না। শেখ হাসিনা বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে, সেখানে রেল সেতু হবে কিনা আর তা হলেও তা লাভজনক হবে কিনা এসব সমীক্ষা করে দেখা হবে। বিদ্যুৎ ক্ষেত্রে তার অবকাঠামো উন্নয়ন, আমাদের বিরোধী দলের নেতৃত্ব কিছুই দেখেন না চোখে, কোনো উন্নয়নই উনি চোখে দেখেন না। এটাই হচ্ছে জাতির দুর্ভাগ্য। প্রত্যেক অঞ্চলেরই মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। কাজেই এখন উনি যদি কোনো কিছুই চোখে না দেখেন, তাহলে আমি আর কি বলবো? বলতে পারি চোখের ডাক্তারের কাছে যান, এর বেশি তো আর কিছু বলতে পারি না। যে কোনো মূল্যে আগামী নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে অবজ্ঞা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটের জনসভায় যে বক্তব্য রেখেছেন তা দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য। দলীয় সরকারের অধীনে যে কোনো নির্বাচন জনগণ প্রতিহত করবে মন্তব্য করে তিনি আরও বলেন, সরকার গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান যুক্ত করেছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতার দম্ভে আল্লাহর শক্তিকে অবজ্ঞা করে নূহ নবীর নৌকার সঙ্গে আওয়ামী লীগের নৌকার তুলনা করেছেন। তিনি বলেছেন, আগামী 10ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি নেত্রীর সাধ্য নেই নির্বাচন বানচাল করার। এ প্রসঙ্গে আমি বলতে চাই, এই বক্তব্যটি শুধু অজ্ঞতার পরিচয় নয়, এটি একটি ধৃষ্টতাও বটে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সংকল্প শক্তির দ্বারাই একগুমি, একদলীয়, একতরফা নির্বাচন প্রতিহত করবেন। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, ইসি মেরুদণ্ড সোজা করেই কাজ করছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বারবারই ইসিকে মেরুদণ্ড সোজা করে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, কমিশন অর্পিত দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন। আমরা মেরুদণ্ড সোজা আছে এবং আমরা প্রতিটি ক্যান্ডিডেটের জন্য সমতা আনয়ন করা আমাদের উপরে দায়িত্ব। খেলার মাঠকে সমতল করার দায়িত্ব আমাদের। কিভাবে করব সেটা আমরা সবাই দেখতে পাবে এবং এটা যখন মাঠে গড়াবে, বল মাঠে গড়ানোর আগেই দেখা যাবে যে মাঠটা সমতল আছে কিনা। এ সময় তিনি নিশ্চয়তা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো কারচুপি হবে না। জাতীয় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে দৃশ্যমান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এইটুক নিশ্চয়তা দিতে পারি যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং কারচুপি মুক্ত হবে এবং সকলের কাছে দৃশ্যমান হবে। এদিকে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, অক্টোবরের মধ্যে সারা দেশে জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শেষ হবে। কেন্দ্রের সাথে গভর্নিং বডির চেয়ারম্যান মেম্বারের কোনো সম্পর্ক নাই। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের সঙ্গে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের মাধ্যমে বিরোধী দলীয় নেতার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি এই দুই কমিশনার। ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরকে ভিত্তিহীন বললেন ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর মহাপরিচালক সুভাষ যোশী। 5 দিন ব্যাপী বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্তে ড্রোন মোতায়েনের কোনো পরিকল্পনা ভারত সরকারের নেই। এছাড়া ফেলানী হত্যা মামলার ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সারওয়ার সুমনের রিপোর্ট। সীমান্তে ড্রোন মোতায়েন, ফেলানী হত্যা আর অব্যাহতভাবে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার মতো ইস্যুগুলো নিয়ে সমালোচনার মুখে অনুষ্ঠিত হল 5 দিনব্যাপী বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন। বিজিবি সদর দপ্তরে সম্মেলনে জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনে স্বাক্ষর করেন বিজিবি ও বিএসএফ প্রধান।
পরে সংবাদ সম্মেলনে বিএসএফ প্রধান বলেন, ভারতীয় গণমাধ্যমে ড্রোন মোতায়েনের যে খবর বেরিয়েছে তা ঠিক নয়। এছাড়া বহুল আলোচিত ফেলানী হত্যার বিষয়ে তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। We have no plans. We have neither had any plans, nor do we have any plans in the future to deploy any drones or any such kind of vehicle. We can assure you on. I cannot interfere with the judicial process, but I can assure that our intentions are very clear, we are very transparent, and we shall ensure that justice is done in each and every case. বিসিপির গুলিতে বাংলাদেশি হত্যা বিষয়ে ভারতীয় পক্ষের কাছে উদ্বেগ তুলে ধরা হয়েছে বলে জানান বিজেপি মহাপরিচালক। সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এই হত্যা ও চোরাচালান বন্ধে দুই দেশই সম্মত হয়েছে বলেও জানান তিনি। কোনো ইনসিডেন্ট হলে সেটা অবশ্যই আমরা তদন্ত নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, কারণ হলো যেটা হত্যা বা যেটা হিউম্যান যেটা হলো রাইটস যেটা এটা যাতে আপহোল্ড হয় এরকম ভাবে ওইটাকে সামনে রেখে প্রত্যেকটা ইনসিডেন্ট আমরা তদন্ত করে দেখো এবং সেটার আউটকাম হলো একজন আরেকজনকে আমরা জানাবো। এছাড়া সীমান্ত সংক্রান্ত যে কোনো ইস্যুতেই দুই দেশ যৌথ সিদ্ধান্তের মাধ্যমে পদক্ষেপ নেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সরোয়ার সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকের বিরুদ্ধে 302 ধারার কোনো মামলা করা যাবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের রাজস্থানে এবার মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মুজাফফরনগরে দাঙ্গায় উস্কানির অভিযোগে 9 রাজনীতিকের বিরুদ্ধে পরোয়ানা। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকের বিরুদ্ধে 302 ধারায় কোনো মামলা করা যাবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বৈঠকে দুর্ঘটনাজনিত কারণে হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডবিধির 302 ধারায় করা মামলাগুলো প্রত্যাহারের দাবি করে শ্রমিকরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দাবি মেনে নেন। শ্রমিক নেতারা আরও দাবি করেন, নিয়োগের 3 মাসের মধ্যে তাদের নিয়োগপত্র দিতে হবে। এছাড়া রাস্তায় যত্রতত্র কাগজপত্র চেকের নামে পুলিশি হয়রানি বন্ধ করার দাবি করেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে 23 সেপ্টেম্বরের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে পরিবহন শ্রমিক ফেডারেশন নেতারা। তারা দাবি করেছেন যে দুর্ঘটনায় 302 ধারায় মামলা দেওয়া যাবে না এবং যেখানে মামলা আছে প্রত্যাহার করতে হবে। আমরা আইনগত বিষয়টি পর্যালোচনা করে তাদেরকে বলেছি যে 302 ধারায় দণ্ডবিধি 302 ধারায় বলা হয়েছে যদি কেউ স্বতঃপ্রণোদিতভাবে কাউকে হত্যা করেন তাহলে তার বিরুদ্ধে ওই হত্যার মামলা দায়ের করা যেতে পারে বা হত্যার জন্য তাকে অপরাধী সাব্যস্ত করা যেতে পারে। পদ্মার তীব্র ভাঙনের কবলে পড়েছে মাওয়া পাড়ে পদ্মা সেতু প্রকল্পের অধিকাংশ এলাকা। গাইড বাঁধ কিংবা তীর রক্ষা বাঁধ না থাকায় সেতুর জন্য অধিগ্রহণ করা জমির বেশ কিছু অংশ এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রবণ অঞ্চল হওয়ায় মাওয়া জাজিরা সাইটে পদ্মা সেতু নির্মাণ করা সরকারের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন বিশেষজ্ঞ। অন্যদিকে ব্যাপক ভাঙনের ফলে প্রয়োজনীয় সেতুর নকশারও পরিবর্তন আনা হতে পারে বলে জানান প্রকল্পের পরিচালক। হাসান আহমেদের ক্যামেরায় মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জুলহাস কবির। মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম পদ্মা সেতু নির্মাণ। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও দুর্নীতির অভিযোগে মুখ ফিরিয়ে নেয় বিশ্বব্যাংক। দীর্ঘ নাটকের পর অবশেষে সেতু নির্মাণের ঘোষণার পর প্রাথমিক কাজ শুরু হলেও প্রস্তাবিত পদ্মা সেতুর মাওয়া এলাকার উজান এবং ভাটিতে গেল 1 মাসে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে, যে কারণে হুমকির মুখে পড়েছে পুরো প্রকল্পটি। অধিগ্রহণ করা প্রায় 1100 হেক্টর জমি এখন ভাঙনের মুখে পড়েছে। পদ্মার অতীত গতিপথের কারণে 15 কিলোমিটার নদী শাসনের প্রয়োজন হবে বলে মনে করেন এই নদী বিশেষজ্ঞ। ভাঙা থেকে যে রোডটি গেছে সেই রোডটি কিভাবে অ্যাপ্রোচ রোডটি কিভাবে আঁকা বাঁকা হয়ে এবং এই এলাকাটি ভাঙান প্রবণ। এখানে অলরেডি মাওয়ার এই অঞ্চলে এখানে ভাঙছে, যেহেতু স্রোতটা এইভাবে কি ধাক্কা খাচ্ছে এবং আগামীতে খুব শিগগিরই এই অঞ্চলটাও এই চর জানাজাত এলাকাটা কাওড়াকান্দি এলাকাটা ভাঙবে। মাওয়া এলাকাটি ভাঙন প্রবণ হওয়ায় এখানে সেতু নির্মাণেরও বিরোধিতা করেন তিনি। প্রথমে 6 কিলোমিটার প্রতিরক্ষা কাজের কথা বলেছিল, এখন 12 কিলোমিটার বলা হচ্ছে, কিন্তু প্রয়োজন হবে প্রায় 25 কিলোমিটার প্রতিরক্ষা কাজ, যেটাকে টিকিয়ে রাখাও একটা দুঃসাধ্য ব্যাপার।
প্রকল্পটা তো সঠিকভাবে হয়নি, কারণ এর জন্য কোনো প্রপার ফিজিবিলিটি স্টাডি এখনো হয়নি। অন্যদিকে প্রকল্পের অর্থায়নে মাওয়া এলাকার যশোলদিয়ার আশেপাশে নদীর তীর রক্ষা বাদ দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হলেও অর্থায়ন না করায় কোনো কাজ শুরু করা যাচ্ছে না। কর্তৃপক্ষ আমাদের অনুরোধপত্র দিয়েছিলেন যে উক্ত 6 কিলোমিটার এলাকার কাজের অর্থায়ন তারা করবেন, কিন্তু পরবর্তীতে তারা অপরগতা প্রকাশ করেছেন। মাওয়ায় ভাঙনের কারণে সেতুর নকশার পরিবর্তন আনার আভাস দিলেন প্রকল্প পরিচালক। কর্তৃপক্ষ আমাকে বসে সাংবাদিকদের সাথে কথা বলা যায়, যখন আমরা আবার কাজ করবো তখন ডিজাইনটাকে আমাদেরকে রিভিজিট করতে হবে, আবার আপডেট করতে হবে। এই ডিজাইনটা হচ্ছে 2 বছর আগে, তো যখন আমরা কাজ করতে যাব তখন আমরা আবার চেক করবো নদীর গতির কি হয়েছে, অ্যাকর্ডিংলি আমরা আবার ডিজাইনটা আমাদের চেঞ্জ হতে পারে। সঙ্গে নদী শাসনের ডিজাইনে সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী নভেম্বরের মধ্যে নদী শাসনের কাজের দরপত্র ডেকেছে সেতু বিভাগ। বিশ্বব্যাংক যে পরিকল্পনা ও নকশা অনুমোদন করেছিল সে অনুযায়ী এই কাজ হবে বলেও জানানো হয়। জুলহাস কবির, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির জন্য 23 সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। হরতালের কারণে বুধবার আসামি পক্ষের সিনিয়র আইনজীবীরা ট্রাইব্যুনালে না আসায় জুনিয়র আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন নির্ধারিত হয়। একই ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া রাষ্ট্রপক্ষের 23তম সাক্ষী সৈয়দা সালমা হকের অনুপস্থিতিতে মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। অন্যদিকে আব্দুল আলিমের মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তার আইনজীবী আহসানুল হক হেনা। এছাড়া বুদ্ধিজীবী হত্যার দায়ে অভিযুক্ত পলাতক আল বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সালমা হাই টুনি। এবার প্রবাসী সংবাদ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার পাতানো নির্বাচন করতে চাইলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা ডক্টর শাহাদাত হোসেন। তারেক জিয়ার কারা মুক্তি দিবস ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। দুবাই হলমার্ক হোটেলে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএই বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরব আমিরাত বিএনপির প্রধান উপদেষ্টা হাজী শরাফত আলী, সিনিয়র সহসভাপতি নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, নুরুল আফসার, প্রকৌশলী আব্দুল সালাম খান, এটিএম জাহেদ চৌধুরী, প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী সহ আরো অনেকে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ভারতের ধর্ষণের ধারাবাহিক নৃশংসতা এবার উঠে এলো এক মন্ত্রীর নাম। রাজস্থানের দুগ্ধ গ্রামীণ শিল্পমন্ত্রী বাবুলাল নগরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন 27 বছর বয়সী এক তরুণী। আগে 2 বার দুগ্ধ খামার ও ভর্তি সংক্রান্ত ব্যাপারে মন্ত্রীর সহায়তা পাওয়ার কথা জানিয়ে ওই তরুণী দাবি করে তৃতীয়বার চলতি মাসের 11 তারিখে চাকরি দেওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে বিকৃত আকাঙ্ক্ষা চরিতার্থ করেন মন্ত্রী। ঘটনার যথেষ্ট তথ্য প্রমাণ আছে দাবি করে ওই তরুণী জানান, পুলিশ মামলাটি নেবে না এমন ভয় থেকে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন বাবুলাল। এদিকে ভারতের মুজাফফরনগরের সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানির অভিযোগে 9 রাজনীতিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হননি। কেবল তাই নয়, এদের অন্তত 5 জন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন জনসমক্ষে। খেলার খবর ফুটবল। সাব ফুটবলের ব্যর্থতা নিয়ে গঠিত বাফুফের তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তদন্ত কমিটি জাতীয় ফুটবল দলের টিম লিডার সহকারী কোচ গোলাম জিলানি, গোলকিপার কোচ কর্নেলিয়াস কাল্ক ও ফিটনেস কোচ ইয়ামালি মোহাম্মদের সাথে কথা বলে তাদের মধ্যে দেয়া তথ্য খেলোয়াড়দের ফিটনেসের অভাবের কথাই উঠে এসেছে। এছাড়া কোনো কোনো খেলোয়াড় তাদের ইনজুরির কথা লুকিয়েছেন বলেও জানা গেছে। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে তদন্ত শেষে। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বিচ্ছিন্ন সংঘর্ষে দেশ জুড়ে চলছে জামায়াতের 48 ঘন্টার হরতাল। নোয়াখালীতে পিকেটারদের ইটে অটোবাইক চালক নিহত। রাজধানী পাইকপাড়ায় র্যাবের অভিযান, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক 11।
বাংলাদেশ সীমান্তে ড্রোন ব্যবহারের কোনো পরিকল্পনা নেই, ফেলানী হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে জানালেন বিএসএফ এর মহাপরিচালক। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2012 নম্বরে আর লগ ইন করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/eকুশে টিভি লাইভ এই ওয়েবসাইটে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।